পাহাড়ের ডাক উপেক্ষা করা বড়ই কঠিন। ট্রেনের টিকিটে দুষ্প্রাপ্যতাকে সরিয়ে রেখে তাই রোড ট্রিপে বেরিয়ে পড়লাম শিটং এর উদ্দেশ্যে। কার্শিয়াং মহকুমায় অবস্থিত সবুজে ঢাকা লেপচা জনপদ শিটং। শিটংয়ে আমরা দেখেছি মংপু রবীন্দ্র ভবন, যোগীঘাট ব্রিজ, অহলতারা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি, শিটং ভিউ পয়েন্ট, শিটং মনেস্ট্রি আর সবুজের নৈসর্গিক সৌন্দর্য। পাহাড়ের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়লাম একরাশ উৎসাহ আর উদ্দীপনা নিয়ে। পাহাড় বলতেই আমরা বাইরের স্টেটের কথা ভাবতে বসি, কিন্তু আমাদের হাতের কাছেই তো আছে আমাদের পাহাড়। মসৃণ রাস্তা দিয়ে ছুটছিল আমাদের গাড়ি পাহাড় দেখব বলে। রোড ট্রিপের মূলমন্ত্র মনে হয় এইটাই, হিট দ্য রোড অ্যান্ড লেটস গো অন অ্যান অ্যাডভেঞ্চার। বহরমপুর পেরিয়ে আমাদের প্রথম স্টপ পলসন্ডা সালুজা ধাবা। লাঞ্চ করে আবার শুরু হলো পথ চলা। এবার পথ আরো মসৃণ, গন্তব্য দূরত্ব আরো কম। ছোট্ট বিরতির জন্য গাড়ি থামলো ডালখোলা হোটেল রাজদরবারে। আমরা একটু হাঁটাহাঁটি করলাম আর বাচ্চারা একটু ছোটাছুটি। তারপর আবার চললো স্বপ্নের গাড়ি। ডালখোলা পেরিয়ে ইসলামপুর বাইপাসের মসৃণ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম শিলিগুড়ি। এক আত্মীয়ের বাড়িতে রাতটুকু কাটিয়ে ব্রেকফাস্ট সেরে গাড়ি চড়ল গন্তব্যযাত্রায়। সেবক রোডের সৌন্দর্যে অদ্ভুত এক শান্তি বিরাজ করে। গাঢ় সবুজ গাছপালা, বৃষ্টি ভেজা রাস্তা আর মাঝে মাঝে উঁকি মারে পাহাড়ের অস্তিত্ব। ছুটে চলেছে অসংখ্য গাড়ি পাহাড়ের উদ্দেশ্যে। এই রাস্তায় এলেই বাঙালির পাহাড় উন্মাদনা বেশ ভালোই উপলব্ধি করা যায়। পাহাড়ের সাথে লুকোচুরি খেলতে খেলতে মেঘ বলে যায়। মেঘ বলল, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি। যাবি? আর মন বলে, যাব, বারবার যাব। প্রতিদিন যেমন ব্যস্ততার সাথে দৌড়াতে হয়, আজ না হয় মেঘের সাথে দৌড়াবো। সঙ্গী হবে কুয়াশা, পাইন গাছ, জংলি ফুল, পাহাড়ের বাঁক, ঝরে চলা ঝর্ণা। পৌঁছে গেলাম মংপু রবীন্দ্র ভবন। কবিগুরুর স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবন সমস্ত পর্যটকদের কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই বাংলোয় আসেন 1938 সালে। 1940 সালের 6 মে কবিগুরুর 80তম জন্মদিন এই বাংলোয় পালন করা হয়। স্থানীয় বাসিন্দারা তাদের হাতে তৈরি খড়দা উপহার দেন কবিগুরুকে। এই বাড়িতে বসেই কবিগুরু জন্মদিন, সানাই প্রভৃতি কাব্যগ্রন্থ রচনা করেন। মংপু বাংলো থেকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 12টি কবিতা লিখেছিলেন এবং এঁকেছিলেন অসংখ্য ছবি। এই বাংলোকে ঘিরে রয়েছে সিংকোনা বাগান। বাড়ির ভেতরে রয়েছে কবিগুরুর ব্যবহৃত নানান সামগ্রী, তার ব্যবহৃত রঙের বাক্স, ওষুধ, তার লেখার অংশবিশেষ আর তার হাতে আঁকা ছবি। কবিগুরুর স্মৃতিমাখা এই বাংলো মনকে করে দেয় স্মৃতিমেদুর। মন যেন পাড়ি দেয় অতীতের আঙিনায়। রবীন্দ্র ভবন থেকে গাড়ি চলল পাহাড়ের চড়াই উতরাই পথ পেরিয়ে। আবহাওয়ার সাথে পাল্টাতে থাকে আশেপাশের গাছপালা, পাহাড়ি বাঁকের সৌন্দর্য আর পাহাড়ের শোভা। বর্ষা স্নাত পাহাড়ি রাস্তায় বেশ কিছু জায়গায় কাজ চলছিল এবং বেশ তৎপরতার সাথে গাড়িগুলিকে পার হতে সাহায্য করছিলেন স্থানীয় কর্মীরা। সকলের সাথে গল্প করতে করতে এগিয়ে চলে রোড ট্রিপ আর পৌঁছে যায় পরবর্তী গন্তব্যে, যোগীঘাট ব্রিজ। রিয়াং নদীর ওপর অবস্থিত এই ব্রিজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চারিদিকে সবুজ বিছানো পাহাড়, পাখির কাকলি আর রিয়াং নদীর বয়ে চলা শব্দ এক অদ্ভুত ঐকতান। ব্রিজের ওপরে আর নিচে পাথরের ওপর দিয়ে বয়ে চলা রিয়াং নদীর ধারে ফটো তোলার ভিড় চোখে পড়ে। রঙিন পতাকার আন্দোলন নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখে কিনা জানি না, তবে মনের নেগেটিভিটি দূর হয় অবশ্যই। পাহাড় যেন সবার ব্যক্তিত্বের মুখোশ খুলে দিয়ে সকলের মনের ছেলে মানুষকে বের করে আনে। ঠিক যেন নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। ব্রিজের পাশেই রয়েছে ছোট্ট বাজার। ব্রিজ থেকে পাহাড়ের শোভা মনোমুগ্ধকর। বর্ষার পাহাড়ের রূপ যেন ঠিক সেই মেঘবালিকার মতো, যে মেঘের ঘন কালো চুল এলিয়ে শ্যামলিমার আঁচল ওড়ায় প্রথম বৃষ্টির রোমাঞ্চকর আন্দোলনে।
এরপর দুপুরের ঠিক আগেই পৌঁছে যায় আমাদের হোমস্টেতে, সিটং হোমস্টে। এটি মিডল সিটং এ অবস্থিত। পাহাড়ের ঢালু উপত্যকায় রং বেরঙের কাঠের বাড়িতে সাজানো সুন্দর এক হোমস্টে। এই হোমস্টে যেন নিজেই এক ভিউ পয়েন্ট। বৃষ্টি ভেজা গাছের পরিচ্ছন্ন সবুজ রূপ, কালো মেঘের আনাগোনা, ভেজা মাটির গন্ধ, পাখির ডাক, খোলা হাওয়া, আর সামনে শুধু পাহাড় আর পাহাড়। বাইরের এই সৌন্দর্যে অভিভূত হয়ে ঘরে ঢুকতেই ইচ্ছে হচ্ছিল না। একদম নিরিবিলিতে অবস্থিত এই হোমস্টে। আশেপাশে শুধুই ঢালু পাহাড়ি রাস্তা আর পাহাড়ের শোভা। শহরের জনাকীর্ণ জীবনের বাইরে নিরিবিলিতে সময় যাপনের সেরা ঠিকানা। দুপুরের লাঞ্চের পর বেরিয়ে পড়লাম স্থানীয় এক ওয়াটারফলস দেখতে। দুদিনের রোড ট্রিপের ক্লান্তি কোথায় হারিয়ে যায় এই পথ চলার আনন্দে। আশেপাশে কমলালেবুর গাছ, বর্ষার ফুলের সমারোহ, সাথে করে অনেকটা উতরাই পথে নেমে শোনা যায় জলের কুলকুল শব্দ। পাহাড়ের উঁচু কোনো উৎস থেকে বয়ে চলা এই জলপ্রবাহ শেখায় এগিয়ে চলতে কোনো প্রত্যাশা না রেখে, কারণ গতিতেই তো জীবন। দর্শক শুধু প্রকৃতি আর আমরা কজন। মনে পড়ে যায় কবিগুরুর কবিতার লাইন, তবু মনে রেখো যদি দূরে যায় চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি, তবু মনে রেখো যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো। ফিরে আসতেই ঝুপ করে সন্ধে নেমে এলো। অন্ধকার পাহাড়ের গায়ে জ্বলে উঠল প্রদীপের মতো আলোর মালা, আর মেঘমুক্ত আকাশে নক্ষত্রের মেলা। ঠিক যেন তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধেরও সাধনা। মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশিয়ে তোমারে করেছি রচনা। প্রকৃতির তৈরি এই উৎসব মুখরতায় খোলা আকাশের নিচে কাটালাম ফ্যামিলি টাইম। গান, কবিতা, ভূতের গল্পে জমজমাট এই সন্ধেটা সত্যিই অবিস্মরণীয়। আশেপাশের রাস্তা তখন কালো চাদরে মোড়া, জনপ্রাণীহীন। এই রাস্তায় যেন প্রকৃতি দাঁড়িয়ে আছে প্রহরী হয়ে। পরের দিন ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি আশেপাশটা আরো একবার উপলব্ধি করতে। রাতে সেই অলিক অন্ধকার মুছে জীবন চলেছে স্বাভাবিক ছন্দে। দু একটা স্কুটি আর গাড়িতে গুটি কয়েক স্কুল পড়ুয়া, রাস্তার বাঁকে বাঁকে অপেক্ষারত হাতে গোনা মানুষ গাড়ির অপেক্ষায় বসে। গাছের ডালে নাম না জানা পাখি অভিবাদন জানাচ্ছিল এই সুন্দর সকালকে। মন উড়ে বেড়াচ্ছিল প্রজাপতির মতো প্রকৃতির আনাচে কানাচে। অদূরেই আছে একটি চার্চ, যা রবিবার খোলা থাকে সকলের জন্য। মেঘ আস্তে আস্তে সরে যেতে থাকলো পাহাড়ের নিচে, আর মনটা খারাপ হয়ে গেল ফিরে যাওয়ার চিন্তায়। দেখা হবে আরো কোনো এক সন্ধ্যায়, মেঘ থাক রোদ থাক বা শীতল এক আঙিনায়। বলে দেব পাখিদের আমার উপস্থিতি, গাছে গাছে উড়িয়ে দেব মন খারাপের রীতি। সকাল হতেই কুয়াশা তোমার ভাঙিয়ে দেবে ঘুম, সূর্যোদয় দেখব তোমার সাথে, হোক শহরতলি নিঝুম। ধোঁয়া ওঠা কাপে ঠান্ডা হাতে স্বপ্নচারিণী তন্দ্রা, মন পাহাড়ের মাথা উঁচু করে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। ফাঁকা পাহাড়ি রাস্তায় একাকি চলেছে আমাদের গাড়ি। দুপাশে পাইন গাছ যেন আমাদের উৎসাহকে আরো বাড়িয়ে তুলছে। কখনো কুয়াশায় ঢাকা, মেঘে ভেজা, তো কখনো নরম রোদ্দুরে ঝলমল করছে চারপাশ। এই নিরিবিলিতে পাখির ডাকের সাথে সুস্পষ্ট শোনা যাচ্ছে নানান প্রকার মিলিত কলতান। এই সৌন্দর্যের হাতছানি এতটাই প্রবল যে গন্তব্যের চেয়ে যাত্রাপথ হয়ে ওঠে আরো আকর্ষণীয়। প্রথমেই পৌঁছে যায় অহলদারা ভিউ পয়েন্ট। অদ্ভুত সুন্দর এই জায়গা। নর্থ বেঙ্গলে এর আগে অনেকবার এসেছি, কিন্তু অবাক লাগে, ভাবি এখানে আগে কেন আসিনি। পাহাড়ের 360 ডিগ্রি ভিউয়ের সাথে সরপিল তিস্তা নদীর বয়ে চলা, কমলালেবুর বাগান, কাঞ্চনজঙ্ঘা আর মেঘ কুয়াশার খেলা, সমস্ত পর্যটকই অভিভূত আর ব্যস্ত এই নৈসর্গিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে।
নিজেকে অতি ক্ষুদ্র অনুভূত হয় পাহাড়, আকাশ, মেঘরাজ্যের এই বিশালতায়। এই বিশালতাকে মাথা নত করে অভিবাদন জানায় দুরন্ত তিস্তা নদী। পাহাড়ের উঁচু নিচু বিস্তার আর প্রহরীর মতো দাঁড়িয়ে গাছেদের সারি, ইতস্তত ছড়িয়ে থাকা ঘাসের জমিতে বসে অনেকেই উপভোগ করে এই অকৃত্রিমতাকে। কেউ বা ব্যস্ত রিলস বা ফটোশুট নিয়ে। হঠাৎ করে কোথা থেকে ছুটে আসে সাদা মেঘের সারি, ঢেকে দেয় সব সবুজ আর পাহাড়কে। তখন পুরো অঞ্চল যেন মেঘেদের রাজ্য। মন বলে ওঠে গানের লাইন, পরদেশি মেঘ যাওরে ফিরে, বলিও আমার পরদেশিরে। সত্যিই পরদেশি মেঘ যেন ভেসে চলে অন্য কোনো কল্পরাজ্যে, পাহাড়ের না বলা কথা শোনাবার জন্য। এই ভিউ পয়েন্টের পাশেই আছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার জন্য পারফেক্ট হলেও পাহাড়ের উঁচু থেকে নিচে নামার রাস্তা বেশ কষ্টসাধ্য। ইচ্ছে করছিল না, তবুও ফিরে আসতে হলো এই ভিউ পয়েন্ট থেকে। নর্থ বেঙ্গলের অফুরান পাহাড়ি সৌন্দর্য আর অবশ্যই কাঞ্চনজঙ্ঘা। মনে পড়ে যায় গানের লাইন, একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশি রোজগার, ছাড়লাম ঘর আমি, ছাড়লাম ভালোবাসা, আমার নীলচে পাহাড়। পরবর্তী গন্তব্য নামথিং পোখরি। বজরংবলীর মূর্তির পেছনে পোখরি অর্থাৎ জলাশয়, আর জলাশয়কে ঘিরে ঘন পাইন জঙ্গল। এই প্রকৃতিতে স্যালামান্ডার দেখা যায়, আর ব্যাঙেদের মিলিত রব তৈরি করেছে অদ্ভুত এক আবহ। ধাপে ধাপে উঠে গেছে ঘন পাইন গাছ। এত ঘন এই জঙ্গল যে দিনের বেলাতেও অন্ধকার বিছিয়ে থাকে। বহু পুরনো লম্বা পাইন গাছের গায়ে জমে উঠেছে শ্যাওলা, আর মাথা উঁচু করে তারা জানান দিচ্ছে তাদের আদিম অস্তিত্ব। বাতাসের আন্দোলনে শনশন আওয়াজ উঠছে পাতায় পাতায়, আর মাঝে এক ফালি আলোর মতো উঁকি মারছে সূর্যের কিরণ। এই আদিমতার শিকড় মিশে গেছে মাটির রন্ধ্রে রন্ধ্রে, জড়িয়ে গেছে প্রকৃতির সাথে। এই পরিবেশে কথা বলতে ইচ্ছে করে না, ইচ্ছে করে উপলব্ধি করতে এই নীরবতাকে। এই নীরবতা যেন কথা বলে, গল্প শোনায় প্রকৃতির দিন যাপনের। পাইন বনের ঠিক মাথায় আছে শিব মন্দির। তার ঘণ্টাধ্বনি ধ্বনিত হয় প্রাচীন গাছের গুড়িতে, শাখা প্রশাখায়। পাখির ডাক, পাতার ঝরার শব্দ আর ব্যাঙেদের কলরব যেন মিশে আছে এই নীরব প্রকৃতির ধ্বনি মাধুর্যে। মনে উচ্চারিত হয় গানের লাইন, মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে, নিভৃত বাসিনী বিনা পানি, অমৃত মূরতিমতি বাণী, হিরণ কিরণ ছবিখানি, পরাণের কোথা সে বিরাজে। এরপর পৌঁছে যায় আপার সিটং ভিউ পয়েন্টে। চড়াই রাস্তায় উঠে এসে এই জায়গাটি মূলত প্রাকৃতিক শোভা আর ফটোগ্রাফির জন্য আদর্শ। পাশেই বেশ কিছু হোমস্টে, চারপাশে চা বাগান, ছোট ছোট উপত্যকা, পাইন আর কমলালেবুর গাছ। কমলালেবুর জন্য চর্চিত সিটংয়ে শীতকালে পর্যটকদের জনসমাগম বেশি থাকলেও বর্ষার সিটং এক মায়াবী আকর্ষণ। এই ভিউ পয়েন্ট থেকে উত্তরায় পথে নেমে দেখা মেলে সিটং মনেস্ট্রির। কি শান্তি বিরাজ করে এই মনেস্ট্রির ভেতরে আর পারিপার্শ্বিকে। নজর কাড়ে মনেস্ট্রির মাটি আর কাদা স্থাপত্য। খুব সামান্য আয়োজনে সাজানো এই মনেস্ট্রি যেন মাটির কথা বলে, অহংকার বর্জন করে উদার হতে বলে। কিছুক্ষণ বসে রইলাম মনেস্ট্রির ছোট্ট মাটির বারান্দায়। প্রার্থনা করলাম মহাশক্তিমানের কাছে, বিশ্বজুড়ে নেমে আসুক শান্তি, বন্ধ হোক সব যুদ্ধ, বিদ্বেষ আর হানাহানি। চারপাশে কয়েকটি স্তূপ আর রঙিন পতাকার আন্দোলন যেন আমার প্রার্থনাকে ছড়িয়ে দিচ্ছিল পাহাড়ের অসীম সীমানায়। হারিয়ে যাচ্ছিল মন আধুনিকতা থেকে, যান্ত্রিকতা থেকে, কৃত্রিমতা থেকে। কত উদার, কত স্বাধীন তুমি কৃত্রিমতার ভিড়ে। হে প্রকৃতি, প্রণাম জানাই তোমায়, অশ্রুর আনন্দ নীড়ে।
এবার ফেরার পালা। হোমস্টের ওনার উত্তরীয় দিয়ে বিদায় অভ্যর্থনা জানালেন। আদান প্রদান হলো ব্যক্তিগত মতামত। শেষবারের মতো চোখে বন্দি করলাম আমাদের পাহাড়কে। পাহাড়ও যেন মেঘ ভরা বৃষ্টিতে বিদায় জানালো, আর অপেক্ষা থাকলো আবার ফিরে আসার। গাঢ় সবুজ জঙ্গলের মাঝে ছুটে চলল গাড়ি। বৃষ্টি মাখা এই বুনো গন্ধ, ভেজা রাস্তা যেন শুধু চোখে দেখা বাস্তব নয়, আমার মনের চাহিদার দৃশ্যপট। উপলব্ধি হয় প্রকৃতির ক্ষমতা, প্রকৃতির উদারতা। আকাশের মতো সুউচ্চ পাহাড় দুহাত বাড়িয়ে ডাকছে, নেই কোনো অহংকার, আছে শুধু এক অমোঘ আকর্ষণ। কবিতার ভাষায়, কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। পাহাড়ে আসার সময়ের উদ্দীপনা পর্যবসিত হয়েছে ভালো লাগায়। প্রকৃতির সান্নিধ্য যেন শিখিয়ে দিল কত নতুন কিছু। তাই অভিজ্ঞতার ঝুলি ভর্তি করে নিয়ে চললাম বর্ষার পাহাড়ের এই চালচিত্রকে, আর অঙ্গীকারবদ্ধ হলাম ফিরে আসার এই পথে বারবার। পাহাড়ের উতরায় পথ নেমে ফিরে এলাম সেবক রোডে। কবিগুরুর ভাষায়, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, শুধু দেখা পাওয়া, শুধু ছুতে চাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া। সেবক রোডের ওপরেই আছে নর্থ বেঙ্গল সাফারি পার্ক। সব রকমের বিনোদন, চিড়িয়াখানা, পার্ক, মিউজিয়াম আর অবশ্যই জঙ্গল সাফারি নিয়ে সারাদিন কাটানোর মতো সুন্দর এক অপশন। এই পার্কের প্রধান আকর্ষণ সবুজের সমারোহ। লম্বা লম্বা গাছের মাঝে প্রকৃতির কোলে গড়ে তোলা আধুনিকতার এক টুকরো নিদর্শন। এখানে জয় রাইড, টয় ট্রেন, গল্ফ কার্ট, কম্বো আর গ্র্যান্ড সাফারির ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানার সবুজ ঘেরা পরিবেশে বেশ কিছু কচ্ছপ, কুমির আর ঘড়িয়ালের দেখা মিলল। এখানে জিপ লাইন, ক্যানোপি ওয়াক, বার্মা ব্রিজ, বিগ ফুট, আর্টিফিশিয়াল ওয়াল ক্লাইম্বিং, ই সাইক্লিং প্রভৃতি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে। এছাড়া আছে জু, সুভেনিয়ার শপ আর সুলভ মূল্যে টিফিন আর লাঞ্চের ব্যবস্থা। রোড ট্রিপের মাঝে এই পার্ক পেয়ে বাচ্চারা মেতে উঠেছিল তাদের নির্মল আনন্দে। আমাদেরও ক্লান্তি কেটে গেছিল এই নির্মলতায়। বেঙ্গল সাফারি ফুড কোর্টে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। শেষ হলো আমাদের এবারের রোড ট্রিপ, আর আমাদের গল্প টু বি কন্টিনিউড। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। ধন্যবাদ।